আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমরা ওডিতে আ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট পড়াতে গিয়েছিলাম বা পড়িয়েছিলাম। সেখানে এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা অনেকে একটু আ একটু বুঝতে পারেনি বলছে এবং সাথে আমি একটা কেস 2 তে ভুল করেছিলাম। আমি সেগুলো নিয়ে আবার একটু আলোচনা করতে চাই। পার্টিকুলার ইন্টিগ্রালের কেস 1 এ বলছে, সাপোজ আমাদের কাছে যদি এরকম একটা ব্যাপার থাকে যে f অফ d, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে এখানে আসলে ডেরিভেটিভ ব্যাপারগুলো থাকবে। ওকে, আর ওয়াই আছে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে রাইট সাইডে। আমরা জানি পার্টিকুলার ইন্টিগ্রাল মূলত আসলে ক্যালকুলাস তখনই থাকবে যখন ডান সাইডে শূন্য থাকবে না, মানে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে। তারপর আমরা এরকম নিয়ম কানুন শিখাইছিলাম যে যদি এরকম থাকে তখন আপনি এরকম করবেন যে ই টু দি পাওয়ার এক্স যদি থাকে এক নামের, তাহলে এই ক্ষেত্রে এই এক নামের পার্টিকুলার ইন্টিগ্রালটা আসলে এভাবে ক্যালকুলেট করা হবে কি, ই টু দি পাওয়ার এক্স, আর নিচে হবে কি, এই যে ডি আছে, ডি এর পরিবর্তে আমরা বসাই দিব এফ অফ এ, এটা বলছিলাম। এবং সাথে মনে রাখতে হবে এফ অফ এ বসানোর ফলে যেন আমরা যে ক্যালকুলেট করে যদি দেখি যে এফ অফ এটা জিরো না হয় তখন এখানে স্টপ করে দিব। আর যদি জিরো হয়ে যায়, জিরো হয়ে গেলে আমরা আবার পরবর্তী লাইনে বলছি যদি জিরো হয়ে যায় তখন আমাকে এই কাজটা করতে হবে কি, একটা এক্স দিতে হবে, ই টু দি পাওয়ার এ এক্স, আর এখানে আবার দিতে হবে এ প্রাইম এ, তারপর আবার দেখতে হবে এ প্রাইম এটাও যেন জিরো না হয়, এরকম দেখতে হবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এরকম একটা ব্যাপার আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সহজ কথা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল যখন আমি বের করতে যাব রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটার উপর ভিত্তি করবো। তাই ই টু দি পাওয়ার 4x আছে, তাই আমাদের এই যে কেস 1 এর সাথে মিলে গেছে, ই টু দি পাওয়ার x আকারে থাকবে, তাই না? আচ্ছা, যদি থাকে তখন আমরা বলছিলাম পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে আমরা এভাবে ক্যালকুলেশন করব, এটার মতো এভাবে এভাবে সাজাই দিলাম। ওকে, তো এটাকে এভাবে সাজাই নিয়েছি। এখন এখন দেখেন আমরা বলছিলাম যে এর পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, ই টু দি পাওয়ার ax। এবার বলেন তো, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স হবে, এখানে এর মান কিন্তু 4। একটু দেখাতে চাই, এই যে এখানের দিকে তাকান, যে যদি বলছে এরকম একটা কিছু থাকে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ax, নিচে যদি থাকে সাপোজ d, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সেই fd, আর এইটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ax। তাহলে এরকম যদি থাকে বলছে তখন তার পার্টিকুলার ইন্টিগ্রালটা কিরকম হবে, বলছে পার্টিকুলার, আমি এখানে লিখেছি যে পার্টিকুলার ইন্টিগ্রালটা এরকম হবে যে ই টু দি পাওয়ার এক্স এক্সই থাকবে, নিচে পরিবর্তন হবে ডি এর পরিবর্তে এ বসাবো। তাহলে দেখেন আমি যেটা করছি এখানে ই টু দি পাওয়ার এ এক্স এ আছে, আর এখানে যেখানে আছে ডি সেখানে আমরা বসাবো এ। তাহলে এখানে ডি স্কয়ার মানে এ স্কয়ার মানে এ মানে হচ্ছে 4, বসাই দিয়েছি, ক্যালকুলেশন করেছি, তখন আমরা পেয়ে গেছি। এখন এটা যেহেতু নন হোমোজিনিয়াস মানে আসলে হোমোজিনিয়াস না, তাহলে এখানে এর আমরা যে সলিউশনটা পাবো সেই সলিউশনটার মধ্যে কি আসবে, সিএফ আসবে, মানে কমপ্লিমেন্টারি ফাংশনও আসবে, আর হচ্ছে আপনার পার্টিকুলার ইন্টিগ্রালটাও আসবে। তো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল ছিল এটা, আর সিএফটা আমরা তো ক্যালকুলেশন করতে পারবো, আমরা আগে শিখেছি এই কারণে আর শিখাইনি। এরপর আমরা চলে যেতে চাই কেস 2 তে। কেস 2 তে আমরা কি দেখব, কি টেকনিক বলছে, কেস 2 তে আপনি যদি দেখেন রাইট সাইডে এইটা আছে sin x অথবা cos x, তখন হচ্ছে কি করবেন আপনি, তখন আপনি কি করবেন, করবেন হচ্ছে যেখানে ডি স্কয়ার থাকবে সেখানে হচ্ছে মাইনাস এ স্কয়ার বসাবেন। এটা কি, এই যে sin ax এই আকারে থাকবে, এখানে x এর যে কোএফিসিয়েন্ট মনে করেন সে হচ্ছে এই। তাহলে আমি এরকম একটা এক্সাম্পল দেখতে চাই। ওকে, তাই এরকম একটা ব্যাপার আছে, এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডে cos 2x আছে, তাহলে এখানে এর মানটা কত, 2। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি প্রথমে যে এভাবে সাজিয়ে নেব, তারপর পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করার টেকনিক কি বলছিলাম, cos 2x ই থাকবে, নিচে যেখানে d স্কয়ার আছে সেখানে হচ্ছে a স্কয়ার আসবে, মাইনাস a স্কয়ার অবশ্যই। তাহলে এখানে 2 এ হচ্ছে, এর মান হচ্ছে 2, তাই আমি কি করছি মাইনাস 2 স্কয়ার, তাহলে মাইনাস 4 আসে। আর যেখানে d সেখানে কিন্তু বসাবেন না, এই যেখানে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে কি করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল যদি আমরা বের করতে হয় এখানে এই যে ডি স্কয়ার যেখানে আছে সেখানে দেখেন মাইনাস এ স্কয়ার বসাবেন। ওকে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি বসাই ফেললাম এরকম। এর আগের দিন আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা সিএফ, আমি সিএফ নেওয়ার কথা বলছিলাম, মানে কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা বুঝতে পারি, আর প্রথম ভিডিও এটা করেছিলাম, কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা বুঝতে পারি। তো আমি এখানে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে এই পর্যন্তই রেখে দিয়েছিলাম, কিন্তু আসলে এটা না। কেননা একজনে বলছে বা যিনি পাঠাইছেন তাকে ধন্যবাদ, তিনি একটু ফিল করছেন, আর নাইলে কিন্তু এটা ভুল হিসাবেই থেকে যাইতো। সেটা হচ্ছে দেখেন সলিউশনের মধ্যে কখনো ডেরিভেটিভ থাকতে পারবে না, এখানে আছে, কোথায় ডেরিভেটিভ আছে, এই যে ডি আছে, ডি কি, ডেরিভেটিভ বুঝায়, তাহলে সলিউশনের মধ্যে ডেরিভেটিভ থাকবে না, তাহলে আমাকে এটাকে উঠাইতে হবে। উঠাইতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম কাজটা করতে হবে। কি কাজ, দেখেন ব্যাপারটা দেখেন, কাজটা হচ্ছে আমরা যদি এই যে -4 থেকে 3 কে যোগ করি তখন পাবো হচ্ছে কত, আচ্ছা এই লাইনটা এই বক্সটাকে আমি একটু নিয়ে আসি এই পাশে, নিয়ে আসলে যেটা পাবো cos x, নিচে থাকবে কত -3 প্লাস, তার মানে এখানে -1 -2d। আমি একটা কাজ করি,
cos 2x, এখানে 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 ভুল করেছি, এখানে হচ্ছে cos 2x, এখানে এটার পরিবর্তে cos 2x। ওকে, আচ্ছা তাহলে cos 2x গেল। ওকে, এরপর কি করবে, একটা মাইনাস কমন নিলে তাহলে 1 প্লাস 2d থাকে, তাই না? এই কাজটা আমি করছি, এই লাইন দেখি তো আমরা বুঝতে পারছি কিনা এই লাইনটা। ওকে, তাহলে গেল এই লাইন। এখন আমি যেই কাজটা করছি যে আমাকে আসলে মনে রাখতে হবে যে আমার আসলে প্রধান যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে যদি রাইট সাইডে cos x অথবা sin x থাকে তখন হচ্ছে d স্কয়ার থাকলে আমরা s মাইনাস a স্কয়ার বসাবো, আর কোনো কাজ আমরা করতে পারি না। তাহলে আমি একটা কাজ করতে চাই, এই যে নিচে যে এই ব্যাপারটা আছে দেখেন, নিচে যে আছে তার বিপরীত জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতে চাই, যে গুণ করে দিলাম উপরে নিচে, ঠিক আছে? গুণ করলে এরকম আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে এখানে d স্কয়ার পাইছে, এই কারণে আমি বসাই দিতে পারবো মাইনাস a স্কয়ার। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, আর এখন আমরা জানি কিন্তু যে ডিফারেন্সিয়েশন যদি এরকম থাকতো, কাউকে ছোটকালে আমরা পড়ছি যে f of x প্লাস g of x এরকম যদি থাকতো, তখন আমরা কিন্তু উভয় পক্ষে দিয়ে দিতে পারতাম। দেখি তো মনে আছে কিনা, যে f of x প্লাস ddx of g of x, এটাকে বলা হয় লিনিয়ার প্রপার্টি। ঠিক তেমনি এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন সবাইকে দিয়ে দিতে পারি। ব্যাপারটা এরকম যে এটার সাথে এটা 1 এর সাথে এটা গুণ করে দেন, তো যদি আমরা গুণ করি তখন কি থাকে, এরকম একটা ব্যাপার থাকে 2d cos 2x, আর এখানে মাইনাস cos 2x। দেখি তো বুঝতে পারছি কিনা। আর এখানে d স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস a স্কয়ার। তাহলে মাইনাস a কত, এর মান হচ্ছে 2 হয়ে যাবে 4, তাহলে মাইনাস 16 পাবো, আর এখানে মাইনাস 1, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই যে 2d, 2 তো কনস্ট্যান্ট, d ডেরিভেটিভ অফ cos 2x কত হয়, ডেরিভেটিভ অফ cos 2x হচ্ছে মাইনাস 4 sin 2x। দেখি তো বুঝতে পারছি কিনা, কারণ cos কে করলে sin আসবে, মাইনাস আসবে, যেহেতু এটা x না এটা 2x, এই কারণে এটা সামনে আবার একটা 2 আসবে, তাই 2 গুণ করলে 4 হবে। ওকে, cos 2x এই এরকম করে এটা, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে হচ্ছে এবারে এটা। দেখি তো বুঝতে পারছি কিনা। অর্থাৎ আগে আমি কোথায় ভুল করছিলাম, আমি আগে এই কাজটুকু করিনি, এই যে এখানে এই যে ডেরিভেটিভ এইটাই রেখে দিছিলাম, এই যে এটা রেখে দিছিলাম, বাট এটা কিন্তু হতে পারে কখনো না, সলিউশনের মধ্যে ডেরিভেটিভ থাকবে না। তাহলে পরবর্তীতে আসল ব্যাখ্যাটা হচ্ছে এটা হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে কেস 3 তে। কেস 3 তে অনেকে একটা প্রশ্ন করছে, সেটা আমি বলতে চাই যে আমি বলছিলাম কেস 3 তে যে আসলে যদি ডান সাইডে এরকম একটা পলিনোমিয়ালের মতো দেখতে পাই কিছু একটা, এই যে এরকম x স্কয়ার প্লাস x এরকম যদি দেখতে পাই, আমরা আসলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তো আমি সরাসরি চলে যেতে চাই, আমাদের কাছে দেখছি ডান সাইডে এরকম একটা ব্যাপার আছে, আমরা এখান থেকে সিএফ বের করার নিয়ম জানি, সিএফ বের করে ফেলছি। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার ব্যাপারটা হচ্ছে যে আমরা y কে রাখবো আর বাকিগুলোকে সব এই সাইডে নিয়ে আসছি। এখন যে কাজটা করতে হবে আমাকে, যেহেতু এই যে বক্সের সূত্রগুলো ইউজ করতে হবে, এই যে বক্সের সূত্রগুলো, এই সূত্রগুলো ইউজ করতে হবে। আমি এই সূত্রগুলো ইউজ করতে গেলে দেখেন 1 প্লাস সামথিং বা 1 মাইনাস সামথিং এই আকারে লিখতে হয়। আমি সেই কাজটা করতে চাচ্ছি যে 1 বানাতে চাচ্ছি, তাহলে কিভাবে 1 পেতে পারি, এখান থেকে এই যে 3 কমন নিলে, তাই না? সেই কাজটা করেছি। আচ্ছা, করে নেওয়ার পর আমি এটাকে উপরে উঠাই দিচ্ছি, উপরে উঠাইলে এরকম একটা ইনভার্স হবে। ওকে, এরপর আমরা সূত্র ইউজ করছি 1 প্লাস এই পুরাটা হচ্ছে x ধরে, তাহলে 1 প্লাস x এর পাওয়ার ইনভার্স আছে, এই যে মানে, ঠিক আছে? এই যে 1 প্লাস x এরকম থাকলে কি হয়, একবার প্লাস একবার মাইনাস এরকম ব্যাপার আসে, তাই না? এই যে প্লাস মাইনাস। ওকে, এর চলতে থাকবে। তাহলে এখানে একটু ভুল আছে আবার, দেখছেন? এইটা স্বাভাবিক একটা ভুল করা। এখানে যেমন মাইনাস হবে কেন, কারণ ওই যে প্লাস আছে সামনে, পরেরটা মাইনাস হবে। আচ্ছা, এবার দেখেন ব্যাপারটা, এখানে এই লাইনের পরে একটা ব্যাপার আছে যেটা আসলে আমরা একটু বুঝতে একটু কষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে এই লাইনের পর। তা আমি এই লাইনটাকে একটু হাইলাইট করে রাখলাম। ওকে, তো এই লাইনটাতে আইসা আমি যেই কাজটা করছি এই পর্যন্ত ঠিক আছে, এটাও ঠিক আছে, কেন ঠিক আছে আমি বলতেছি। আর এই লাইনটাকে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এরকম করছি যে 1/9 করেছি, কেন, ওই যে 1/3 কি স্কয়ার করলো 1/9, এটাকে বের করে দিয়েছি। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে d স্কয়ার 2d এর হোল স্কয়ার, এটাকে আমরা চাইলে লিখতে পারি, কেমনে লিখতে পারি, এরকম এরকম এরকম, তাই না? এরকম লিখতে পারি না, হোল স্কয়ারকে আমরা ভাঙিয়ে লিখতে পারি। আপনারা জানেন আমরা যদি এরকম থাকে আর এরকম থাকে, এটাকে লিখি d স্কয়ার, তাই না? ডেরিভেটিভ কে এরকম লেখা যায়। আচ্ছা, ঠিক তেমনি এখন আমরা স্বাভাবিক গুণটা এরকম করব, এটার সাথে এটা গুণ করেন তাহলে d4 আসবে, এটার সাথে এটা গুণ করেন আসবে কত, 2d কিউব আসবে, এটার সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে 2d কিউব, এরপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার -4d স্কয়ার। দেখি তো বুঝতে পারছি কিনা, এতটুকু বুঝতে পারছি কিনা, ঠিক আছে? এই মাইনাস মাইনাস প্লাস আসবে, আচ্ছা +4d স্কয়ার। আচ্ছা, এবার দেখেন আমার এখানে x স্কয়ার আছে, আর এগুলো হচ্ছে ডেরিভেটিভ, তাহলে আমি x স্কয়ারকে 4 বার ডেরিভেটিভ করতে পারবো, শূন্য আসবে না অটোমেটিক, আমরা বুঝতে পারতেছি না এর পাওয়ার যত ততবার ডেরিভেটিভ করা যাবে, এর চেয়ে বেশি করলে শূন্য, এখানে এটা করলে শূন্য হবে, এটা দ্বারা করলেও শূন্য হবে, এই যে দুইবার করা যাবে কিন্তু। এই কারণে আমরা কি করব, এখানে শুধুমাত্র 4d স্কয়ারকে রাখবো, আর বাকি যা আছে এগুলো নিতে হবে না। তাহলে আমি আসলে এই যে এই টার্ম ব্যাপারটা আমি আসলে ওই সময় বিস্তারিত বলিনি, ভাবছিলাম যে ব্যাপারটা আসলে একটু ইজি হয়ে যাবে, বুঝতে পারবে। তো এইটা থেকে আমি শুধুমাত্র 4d স্কয়ার বাই 9 নেব, কেন,
কারণ এই যে সামনে কিন্তু একটা 1/9 ছিল, দেখি তো বুঝতে পারছে কিনা। আর এখন বাকি পার্টগুলো যেমন আছে তেমনি থাকবে, জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিবেন, দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, তাই কেন নিয়ে নেই বাকি টার্মগুলো বুঝতে পারছি, কারণ হচ্ছে বাকি টার্মগুলো নিলে তখন আসলে শূন্য হয়ে যাবে, ওটা নেওয়ার দরকার নেই। ওকে, এগুলো একটু আমি মুছে ফেলি। ওকে, এখন এই এই কাজ করছি, পরবর্তী লাইনগুলো সবাই বুঝতে পারবে। এখানে এসে একটা ব্যাপার ছিল, এটা গেল আমাদের, এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে লিনিয়ার সিরিজ সলিউশন অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা নাম থেকে বুঝতে পারছেন, আসলে আমি যদি আরেকটু বুঝতে চাই বা আরেকটু বলতে চাই, মানে এটা কি বলে, ইনফর্মাল ওয়েতে বা ফর্মাল না, মানে আপনার সাথে আমার সাথে একটা মনে করেন মধুর সম্পর্ক। তো এখান থেকে আমি যদি বলতে চাই আসলে এটা কি, চ্যাপ্টারটা কি বলতে চাচ্ছে, আসলে এটা বলতে চাচ্ছে যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যার অর্ডার হচ্ছে 2, সেটাকে আমরা আসলে সচরাচর যেভাবে করেছিলাম মনে আছে, সচরাচর অনেক কিছু এই যে সলভ করতে পারতাম না আমরা, সিএফ পার্টিকুলার ইন্টিগ্রাল এগুলা দিয়ে করতাম। বাট এখানে বলছে ধরেন এরকম একটা দেওয়া ছিল, সাপোজ এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ মনে করেন, দেখছেন, এখন এটাকে যদি আমরা সলভ করতে চাইতাম, আমরা কিন্তু এই যে সিএফ দিয়ে সলভ করে ফেলতাম, তাই না? কিন্তু এখানে বলছে না, আমরা এখন নতুন করে একটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা এভাবে শিখবো না, আমরা হচ্ছে সিরিজের মাধ্যমে সলিউশন বের করতে চাই। আবার বলছি, সিরিজের মাধ্যমে সলিউশন বের করতে চাই। কোনো প্রশ্ন? ওকে, তাহলে এই যে সিরিজ অনেক ধরনের আছে, ঠিক আছে, এই কারণে আমরা একটু সিরিজ সম্পর্কে আলোচনা করব, তারপর হচ্ছে আমরা যাবো যে আসলে সিরিজের মাধ্যমে কিভাবে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়। দেখি তো আমাদের উদ্দেশ্যটা বুঝতে পারছি কিনা। বুঝতে পারছেন? তার মানে আপনাকে স্পষ্ট বলে দিবে যে আপনি সেটাকে সিরিজ সলিউশন করেন, এরকম বলে দিবে। কিন্তু এখন যেহেতু আপনাকে এমসিকিউ, আপনি যে কোনো ভাবে সলিউশন করেন, আপনার কোনো ধরনের সমস্যা নাই, আপনার প্রকৃত রেজাল্টটা দরকার। এটা কি আমরা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের সিরিজ সম্পর্কে পড়েছি। আমি একটু এখানে পাওয়ার সিরিজের মেইন ডেফিনেশনটা আমি নিচে দিচ্ছি। এখানে এমনিতেই আমি আপনার সাথে একটু ফাইজলামি করার জন্য বলছি যে একটা ইনফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম যদি এইরকম ফর্মে থাকে, তখন আমরা এটাকে বলবো পাওয়ার সিরিজ। এই ফর্মে থাকলে কি, cn x মাইনাস x জিরো টু দি পাওয়ার n, এখানে nটা কি, n এর মান হচ্ছে আপনার 0 থেকে ইনফিনিটির মধ্যে হতে পারবে, cnটা হচ্ছে অবশ্যই কোফিসিয়েন্ট বলবো, আর x0 এটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট, একটা পয়েন্ট, কিন্তু এটা অবশ্যই রিয়েল নাম্বার, একটা পয়েন্ট, কিন্তু এটা কি অবশ্যই রিয়েল নাম্বার। তাহলে এই ধরনের সিরিজ হচ্ছে আমরা বলবো হচ্ছে পাওয়ার সিরিজ। কেন ইনফাইনাইট বলছি, কারণ এখানে দেখেন n এর মান 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এইটাকে বলা হয় নরমাল সিরিজ। তো নরমাল সিরিজ আর পাওয়ার সিরিজের মধ্যে যে একটা, জাস্ট এমনি আমি যদি বলি যে ফর্মাল না, জাস্ট এমনিতে বলি যে নরমাল সিরিজ এবং পাওয়ার সিরিজের মধ্যে পার্থক্য হচ্ছে, নরমাল সিরিজের ক্ষেত্রে এই যে n = 1 থেকে শুরু হয়, আর পাওয়ার সিরিজের ক্ষেত্রে n এর মানটা 0 থেকে শুরু হয়। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে আমাদের নরমাল সিরিজ এবং পাওয়ার সিরিজের মধ্যে একটা, মানে আমরা একটা কানেকশন করতে পারলাম, বা বলতে পারি যে ওকে, এক ধরনের ফিল করতে পারছি। এবার আমরা পাওয়ার সিরিজের মধ্যে যেতে চাই, যে পাওয়ার সিরিজ আসলে কি, এবার সুন্দর ডেফিনেশন দিতে চাই যাতে করে আরো অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? ওকে, তা আমি কেন এইসব শিখাচ্ছি, কারণ আমরা কিন্তু বলছি যে আপনাকে, আমরা যে আপনার হুট করে মনে হতে পারে আমরা তো আসলে এগুলো কেন পড়তেছি, আমরা তো আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চাই, বাট এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে সিরিজ দিয়ে সলভ করতে চাই। এই কারণে আমি আসলে বিভিন্ন সিরিজ সম্পর্কে ধারণা নিচ্ছি, যে নরমাল সিরিজ কি, পাওয়ার সিরিজ কি, দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে পাওয়ার সিরিজের সুন্দর ডেফিনেশন আমি মনে করব এইটাই, মানে আগেরটার মতোই একদম সেম, বাট এটাকে একটু ভাঙছি, জাস্ট সুন্দর করে লিখছি। একটা ইনফাইনাইট সিরিজ অফ দ্য ফর্ম কিরকম, এরকম এরকম যদি থাকে, এবং এর মানটা কিন্তু 0 থেকে শুরু হতে হবে পাওয়ার সিরিজের ক্ষেত্রে, তাহলে এরকম ফর্মে যদি কেউ থাকে তাকে আমরা পাওয়ার সিরিজ বলবো। তার সুন্দর করে ডেফিনেশন দিচ্ছে, এটাকে যদি ভাঙেন, এই n এর মান 0 বসান, তখন এরকম একটা ব্যাপার পাবেন, n এর মান 1 বসান, 2 বসান, 3 বসান, ডট ডট এরকম চলতে থাকবে। এটাকে আমরা কি বলছি, একটা পাওয়ার সিরিজ। অ্যাবাউট x0, এই যে কেন অ্যাবাউট x0 বলছি, দেখেন আপনি যদি কল্পনা করেন, এই যে এটার মধ্যে x0 আছে, এটার মধ্যে x0 আছে, x মাইনাস x0, ঠিক আছে? ওকে, এখন যদি x0টা এখানে শূন্য ধরি, কনসিডার করি, দেখেন x0 যদি শূন্য ধরি, তখন যেটা পাই, x0 সব এই উপরেরটাই, এটার মধ্যে বসাই দেন, x0 কে শূন্য বসাই দেন, তখন কি পাবেন, তখন দেখেন তো এটা পাই কিনা। তখন এই ধরনের পাওয়ার সিরিজকে বলবো অ্যাবাউট 0 আর x = 0। দেখি তো বুঝতে পারছি কিনা। অর্থাৎ দেখেন এখানে কোনো x মাইনাস x0 এরকম আকারের না, এই যে x মাইনাস x0 ছিল না, এবার x0 এর মানটা হচ্ছে 0 ধরেছি, জাস্ট আর কিছু না। মানে পড়তে হবে কিভাবে, এই যে উপরেরটা পড়বো হচ্ছে ইটস আ পাওয়ার সিরিজ অ্যাবাউট x0, এটা এইভাবে পড়বো। এখন x0 মানটা শূন্য হয়ে গেলে তখন আমরা বলবো অ্যাবাউট 0 অথবা x = 0, এভাবে পড়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাকে যদি বলে
তাহলে এইটাকে আমি কি বলবো, এটাকে কি নামে বলবো দেখি তো বুঝতে পারি কিনা, এখন আমরা স্পষ্ট বুঝে যাব এটাকে কি বলবো। এটাও একটা পাওয়ার সিরিজ অ্যাবাউট x ইকুয়ালস টু 2। কেন, এই যে দেখেন x মাইনাস 2, দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এটা গেল। এবং আমাদের একটা বিখ্যাত পাওয়ার সিরিজ আছে পরিচিত, কিন্তু হয়তো আমরা জানতাম না, সেটা হচ্ছে দেখেন আমি যদি এখন এটাকে একটু ভাঙি দেখি তো কে বুঝতে পারে। cn x টু দি পাওয়ার n, এটাকে যদি ভাঙি, n এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভাঙেন, n এর মান 0 দিলে 1, n এর মান 2 দিলে, সরি n এর মান 1 দিলে x থাকবে, n এর মান 2 দিলে x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এরকম থাকবে। আমি কি ঠিক করেছি? এটা কি ঠিক করেছি? একটু দেখতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল তো আসার কথা না। ওকে, এখানে তাহলে এরকম একটা ব্যাপার আসবে, আমি একটু ভুল করেছি। এখানে cn বাই n ফ্যাক্টোরিয়াল দিলে তখন কি মিলে দেখি তো। cn মানে n c0 c0, এখানে x অন, এখানে 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, আরেকটা কাজ করি, এরকম না, এখানে cn থাকবে না। এবার কি ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল মানে x, আচ্ছা 0 মানে হচ্ছে 1, আচ্ছা ওকে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ওকে এটা ঠিক আছে। এরকম, এই যে এরকম যদি কিছু থাকে, এবার cn টা আমার কি, cn আসলে এরকম রূপে আছে, 1 বাই n ফ্যাক্টোরিয়াল এই রূপে আছে, থাকতেই পারে, সমস্যা কি আমার। এখন যদি এটাকে এক্সপান্ড করি কি পাই দেখুন, n এর মান যদি 0 বসাই তখন পাবো হচ্ছে x টু দি পাওয়ার 0, নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা 1 টোটালটা। আচ্ছা যদি c এর মান 1 বসাই তখন কি পাই, x, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, c এর মান 2 বসালে x2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, আমি একটু ভুল করেছিলাম, এই জন্য আমি আসলে দুঃখিত। লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় বা মন থাকে না। তাহলে এবার cn টা কি আমার কিরকম, 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা যদি এটাকে এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড করলে আমরা এরকম একটা ব্যাপার পাই। এটা কি আমাদের, আমরা ছোটকালে জানি এটার ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার x কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাও এক ধরনের পাওয়ার সিরিজ। দেখি তো বুঝতে পারছে কিনা। পাওয়ার সিরিজ সম্পর্কে আমাদের ধারণা দিলাম, তাহলে সিরিজ সম্পর্কে ধারণা দিলাম। এবার এবার আমরা একটা ব্যাপারে যেতে চাই, সেটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। একটা ডেফিনেশন আছে, কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন আলাদা। কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যানালাইটিক ফাংশন মানে কি, অ্যানালাইটিক ফাংশন মানে কি সেটা কিন্তু আমরা শিখাইছি আপনাদের। কমপ্লেক্সের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশনটা একটু আলাদা, সেটা একটু দেখে নিতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা আমরা আসলে ডেফিনেশনটা শিখবো এভাবে, কিন্তু আমরা যখন কোনো কিছু ম্যাথ পড়বো তখন আমাদের শর্টকাট আছে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার বলছি, কোন একটা ফাংশন অ্যানালাইটিক কিনা সেটা আমরা জানবো অন্য একটা ওয়ে আছে, আমি শর্টকাট শিখাবো, নিচে লিখে রাখছি, বাট এটা হচ্ছে এমনিতে ডেফিনেশন শিখবো, শিখার জন্য শিখবো, এই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে কিভাবে পড়বো, সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে একটা ইন্টারভ্যালে, তাই কারণে লিখছি যে ফাংশন এফ অফ এক্স ডিফাইন অন এ ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যালে ডিফাইন করা আছে, এবং এই ফাংশনটা কন্টেইন করতেছে একটা পয়েন্ট x ইকুয়াল টু x0 কে। এখন এই ফাংশনকে আমরা কি বলতে পারবো, বলতে পারবো অ্যানালাইটিক ফাংশন। কখন বলতে পারবো এবং কোন পয়েন্টে, বলছে এট x0 তে, অর্থাৎ x0 তে আমি একটা ফাংশন f অফ x তাকে অ্যানালাইটিক বলতে পারবো। কখন বলতে পারবো, যদি তার মানে ওই ফাংশনের টেইলর সিরিজটা এক্সিস্ট করে, এই যে এটা একটা টেইলর সিরিজ, ওকে, সাথে সাথে ওই যে টেইলর সিরিজ সেটা কনভার্স করে কোথায় কনভার্স করবে, এফ অফ এক্স এ, তাহলে আমরা বলতে পারবো এই যে ফাংশনটা সেটা একটা অ্যানালাইটিক ফাংশন। এটা যেহেতু বড় ডেফিনিশন, শুধুমাত্র ডেফিনিশনটা মনে রাখবেন, কিন্তু অঙ্ক করার সময় আমরা আরো শর্টকাটের ব্যাপারে অঙ্ক করতে পারবো। তা আমি চাইলে এই যে টেইলর সিরিজকে ভাঙিয়ে দেখাইছি, যে এই যে টেইলর সিরিজকে যদি আমরা ভাঙি, ভাঙা মানে হচ্ছে এন এর মানগুলো 0 1 2 3 এগুলো বসানো, এটা একটা টেইলর সিরিজ। ওকে, এখন কথা হচ্ছে পাওয়ার সিরিজ দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের দুইটা নিয়ম আছে, দুটা নিয়ম আছে, একটা হচ্ছে পয়েন্ট সিঙ্গুলার হলে একটা নিয়ম, পয়েন্ট অর্ডিনারি হলে আরেকটা নিয়ম। আবার বলছি, এই যে সিরিজ দিয়ে যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করব, আসলে আমরা কোন সিরিজ ইউজ করি জানেন, পাওয়ার সিরিজ। এখানে কি, পাওয়ার সিরিজ দিয়ে আমরা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে থাকি। টু অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি দিয়ে সলভ করি, পাওয়ার সিরিজ দিয়ে। এখন এই যে পাওয়ার সিরিজ দিয়ে করতে চাই, এই কারণে লিখছি পাওয়ার সিরিজ দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের দুটি নিয়ম, একটা হচ্ছে পয়েন্ট, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট সে যদি সিঙ্গুলার হয় তখন একটা নিয়ম, পয়েন্টটা যদি সিঙ্গুলার না হয় অর্ডিনারি হয় তখন আরেকটা নিয়ম। দেখেন সিঙ্গুলার হলে আমরা সলিউশনটা এরকম ধরি, এই যেটা কিন্তু পাওয়ার সিরিজ, আপনি দেখলে বুঝতেছেন কেমনে বুঝলাম, কারণ দেখেন এই যে এর মান 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ যদি একটা পয়েন্ট, আমি এগুলো শিখাবো, জাস্ট আপাতত খালি আপনি আলোচনাটা শুনেন, আপাতত খালি আলোচনাটা শুনেন যে আমরা পাওয়ার সিরিজ দিয়ে যদি আমরা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে চাই, এর দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেটা অবশ্যই পয়েন্ট সিঙ্গুলার হলে একটা নিয়ম, সিঙ্গুলার হলে কি করি আমরা, এখানে দেখেন সিরিজ সলিউশনের ক্ষেত্রে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট
যদি থাকে তখন আমরা যেই মেথডটা নিয়ে কাজ করি এটাকে বলা হয় ফ্রোবেনিয়াস মেথড। জাস্ট এতটুকু মনে রাখেন। তাহলে ফ্রোবেনিয়াস মেথডটা কখন ইউজ হয়? মেইন কথা হচ্ছে পয়েন্ট সিঙ্গুলার হলে। এখন সিঙ্গুলারের মধ্যে আবার দুই ধরনের ব্যাপার আছে। এই যে পয়েন্ট সিঙ্গুলার পয়েন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়, রেগুলার সিঙ্গুলার, একটা ইরেগুলার সিঙ্গুলার। রেগুলার সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে আমরা যেই নিয়মটা ফলো করি, সেই নিয়মটা বা যেই মেথডটা ফলো করি সেটাকে বলা হয় ফ্রোবেনিয়াস মেথড। তো আমাদের বইতে 23 বইতে শুরুই করছে দেখবেন প্রথম লাইন অর্থাৎ প্রথম পৃষ্ঠায় চ্যাপ্টারটা শুরুই করছে ফ্রোবেনিয়াস মেথড দিয়ে। কিন্তু কেন, কি কারণে, এটা কিন্তু বলেনি। আমরা কিন্তু এটা বলতেছি আস্তে আস্তে, আপনি এখনো ফিল করতে পারবেন না, আমি জানি অনেক কিছু একটু মানায় নিতে হবে, লাস্ট পর্যন্ত আপনি সব পারবেন। ওকে, পয়েন্ট যদি অর্ডিনারি হয় তাহলে আরেকটা নিয়ম, এবং তার জন্য আমরা যে পাওয়ার সিরিজটা ধরি সেটা হলো এরকম। কেমনে বুঝলাম এটা পাওয়ার সিরিজ? কারণ এই যে এন এর মান 0 থেকে শুরু, এই কারণে আপনাকে কিন্তু আমি প্রথমেই পাওয়ার সিরিজ সম্পর্কে আগে ধারণা দিয়ে আসছি। দেখে তো বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এটা একটা ব্যাপার গেল। তাহলে এইগুলো আসলে এমসিকিউ তে আসবে। এখন দেখেন ফ্রোবেনিয়াস মেথড অঙ্ক করতে গেলে কমপক্ষে 3 পেজ লাগবে। একটা অঙ্ক সলভ করতে গেলে 3 পেজ লাগবে। আপনার কি এইটা এমসিকিউ তে আসতে পারে? না, আসবে না। তাহলে এইখান থেকে কি আসতে পারে? এই যে কোন কোন পয়েন্ট সিঙ্গুলার কিনা, এই যে বললাম সিঙ্গুলার, যদি একটা পয়েন্ট সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের মধ্যে আবার দুই ধরনের পয়েন্ট আছে, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। যদি রেগুলার হয় তখন আপনি যেই মেথডটা ইউজ করবেন সেটার নাম ফ্রোবেনিয়াস মেথড। এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বললো এর সিঙ্গুলার, এই একটা পয়েন্ট দিয়ে বললো এই পয়েন্টটা সিঙ্গুলার কিনা বা এই পয়েন্টটা অর্ডিনারি পয়েন্ট কিনা, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করবো? তাহলে আসল এমসিকিউ আসতে পারে এরকম, কিন্তু আপনাকে কি সলভ করতে দিবে 3 পৃষ্ঠার? ওটা দিবে না। ফ্রোবেনিয়াস মেথড দিয়ে বলবে যে এটা সলভ করে দেন, এমসিকিউ তে বলবে। তাহলে 3 পৃষ্ঠা করতে একটা এমসিকিউর জন্য আপনি 20 মিনিট সময় নষ্ট করবেন? জীবনও করবেন না। তাহলে এখান থেকে কি আসতে পারে এমসিকিউ? এমসিকিউ আসবে এইটা, যে আসলে এই যে বেসিক কথাবার্তা, যে আমরা ফ্রোবেনিয়াস মেথড কখন করতে পারি? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হলে। তাহলে এখন স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন আসে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি, এই জন্য আমাকে জানতে হবে না সিঙ্গুলার পয়েন্ট কি। তাহলে আমি এখন এই পরবর্তীতে আমরা যেটা পড়বো, যে একটা পয়েন্টকে আমরা কখন অর্ডিনারি পয়েন্ট বলবো, কখন সিঙ্গুলার পয়েন্ট বলবো। সিঙ্গুলার পয়েন্ট হয়ে গেলে ওই সিঙ্গুলার পয়েন্টকে কখন আমরা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলবো, কখন আমরা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট বলবো। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা? ওকে, তাই এখন আমরা ডেফিনিশন দিতে চাই অর্ডিনারি এবং সিঙ্গুলার পয়েন্টের ডেফিনিশন। কি বলছে? যে একটা পয়েন্ট, এখানে দেখেন স্পষ্ট বলে দিচ্ছে, এই যে আমরা এই ডেফিনিশনটা দিতে চাই। একটা পয়েন্টকে, সাপোজ পয়েন্ট আছে x = x0, এটাকে আমরা অর্ডিনারি পয়েন্ট বলতে পারবো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের। অবশ্যই সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এটা। তাহলে এই যে x = x0 কে আমরা একটা অর্ডিনারি পয়েন্ট বলবো কার? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। কখন বলবো? যদি ইফ বোথ দ্য ফাংশন px, দেখেন তো এখানে px কে ওই যে y প্রাইমের একবার ডেরিভেটিভের যে কোফিসিয়েন্ট, আর qx টাকে y এর যে কোফিসিয়েন্ট, এই যে এই দুইটা px এবং qx তারা যদি অ্যানালাইটিক হয়, কোথায়? এট x = x0 পয়েন্টে, তাহলে আমরা ওটাকে করতে বলবো কি? ওই পয়েন্টটাকে বলবো অর্ডিনারি পয়েন্ট। যদি তারা অ্যানালাইটিক না হয় তখন বলছে আদারওয়াইজ এটাকে বলা হবে আপনার সিঙ্গুলার পয়েন্ট। কোনো প্রশ্ন? এখন আপনার আগে ডেফিনেশনটা বুঝেন, তারপর আমরা শিখাবো। এই যে আমি বলছিলাম যে অ্যানালাইটিক, এখন বলতে পারেন যে আমি কেমনে বের করবো যে বোথ ফাংশন px qx অ্যানালাইটিক কিনা একটা পয়েন্টে? তখন বলছিলাম এটা হচ্ছে বড় মেথড, এই যে একটা বড় জিনিস, এটা দিয়ে করতে পারেন। কিন্তু এটাতে আমরা করবো না, আমরা শর্টকাট শিখবো, আমরা দেখাবো কিভাবে। তাই কোনো প্রশ্ন আপাতত কোনো ধরনের আপনি খালি দেখে যান, পরে সব পারবেন। আচ্ছা, এরপর যেতে চাই রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে একটা সিঙ্গুলার পয়েন্টকে কখন আমরা, এখন দেখেন সিঙ্গুলার হয়ে গেছে, সে একটা পয়েন্ট সিঙ্গুলার হয়ে গেছে, সিঙ্গুলার হওয়ার পর তাকে রেগুলার সিঙ্গুলার কখন বলবো? এই কারণে বলছি যে একটা পয়েন্ট, সাপোজ আমাদের কাছে রেগুলার সিঙ্গুলার পয়েন্টের ডেফিনিশনে যাচ্ছি। সাপোজ আমাদের কাছে একটা সিঙ্গুলার পয়েন্ট আছে, এটা কিন্তু ইতিমধ্যে সিঙ্গুলার কার? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এখন এইটা কি, আমরা এই পয়েন্টকে আমরা রেগুলার সিঙ্গুলার কখন বলতে পারবো? বলছে দেখেন এই p এর সাথে x - x0 গুণ করব, q এর সাথে x - x0 হোল স্কয়ার কে গুণ করব, তারপর যদি দেখি তারা অ্যানালাইটিক হয় ওই পয়েন্টে x = x0 তে, তাইলে আমরা বলবো এটাকে রেগুলার সিঙ্গুলার। আর যদি দেখি না রেগুলার হচ্ছে না, ওই সিঙ্গুলার পয়েন্টকে আমরা বলবো হচ্ছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। একটা এখানে বলে দিচ্ছে যে ডিটারমাইন করতে x = 0, এটা কি অর্ডিনারি সিঙ্গুলার, অর্ডিনারি নাকি সিঙ্গুলার পয়েন্ট, এটা আমাকে জানতে চাইছে। মানে এটা কি অর্ডিনারি পয়েন্ট নাকি সিঙ্গুলার পয়েন্ট, এটা জানতে চাইছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। দেখি তো প্রশ্নটা আমরা বুঝতে পারছি কিনা। ওকে, এটা আমরা বুঝতে পারছি কিনা, এটা আমরা বুঝতে পারছি কিনা? প্রশ্নটা কি বলছে? x = 0। তাহলে এখানে আমাদের ডেফিনিশন অনুসারে যদি আমি বলি, এটাই হচ্ছে আমাদের x0। কারণ আমরা এই যে বলছিলাম, দেখেন একটা পয়েন্ট, সবার মনে আছে, এ পয়েন্ট x = x0, এটাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে অর্ডিনারি পয়েন্ট বলতে পারবো কখন? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বলতে পারবো কখন? বলতে পারবো যদি এই কন্ডিশন মেনে চলে। কোথায়? এট x = x0 তে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই x0টা কিন্তু আসলে এখানে 0,
দেখি তো বুঝতে পারছি কিনা। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ব্যাপারটা আগে বুঝেন। এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু আমরা পাই হচ্ছে একটা অর্ডিনারি পয়েন্ট অথবা আপনি বলতে পারেন সিঙ্গুলার পয়েন্ট, তাই না? ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সেকেন্ড ডেরিভেটিভ যেখানে আছে মানে অর্ডার 2 যেখানে, সেখানে কিন্তু এর কোএফিসিয়েন্টটা 1। তাহলে আমরা আর আমাদের যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে 2x², অর্থাৎ আমাকে এখন 2x² দ্বারা ভাগ করতে হবে। কেন? কারণ আমাকে এই যে এটাকে আমরা বলবো নরমাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম। কি বলবো? এটাকে নরমাল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মে আগে নিতে হবে। ওকে, আমরা এই ফর্মে নিলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে এই যে এই ফর্মটা চলে আসলো। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে তাহলে আমাদের পিটা কি? এটার ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে পি এটা না। দেখে তো বুঝতে পারছি কিনা? কারণ আমি বলছিলাম ওয়াই প্রাইমের সাথে যে থাকে সে হচ্ছে পি, আর এখানে কি? এটা হচ্ছে আমাদের কিউ, ওয়াই এর সাথে যে থাকে, এই কারণে লিখছি পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা। এখন শর্টকাট টেকনিক, এই যে শর্টকাট টেকনিক কি? লিমিট যেই পয়েন্টে বের করতে বলবে, কোন পয়েন্টে? x = x0, x0টা হচ্ছে আমার 0, তাহলে 0 পয়েন্টে আমরা যদি এখন দেখি যে 0 পয়েন্টে px এর লিমিট আছে, 0 পয়েন্টে qx এর লিমিট আছে, তাহলে আমরা বলতে পারবো এটা অ্যানালাইটিক। যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে অ্যানালাইটিক না। দুইটাকে এক্সিস্ট করতে হবে, বোথ p এবং q কে। যদি দুইটাতেই আমার লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ p এর ক্ষেত্রেও আমার লিমিট এক্সিস্ট করে, q এর ক্ষেত্রেও যদি আমার লিমিট এক্সিস্ট করে, তাহলে আমরা বলতে পারবো অ্যানালাইটিক। এটা শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা দেখেন কোন পয়েন্টে হবে 0, এই যে x → 0। কেন 0? কারণ এবার আমাকে এই যে যেই পয়েন্টে চেক করতে বলছে, এই যে এটা 0 পয়েন্টে বলছে, এই কারণে, আর কিছু না। এখন দেখেন এটা যেহেতু 1/x আকারে আছে, অর্থাৎ আনডিফাইন্ড আকারে, সুতরাং মানে x এর মানটা যদি এখানে 0 বসাতে থাকি, মানে 0 কাছাকাছি মনে করে, তাহলে আমরা কি পাবো? এখানে একটা ইনফিনিটি, এখানে একটা ইনফিনিটি, মানে লিমিট ডাজ নট এক্সিস্ট, তাই কিনা? কিউ এর ক্ষেত্রে বসাবেন, এই যে নিচে যেহেতু যেটা আছে এটা বসাবেন, পারবেন না? আমরা লিমিটের অঙ্ক যদি এখন আমরা করব না, তাহলে যেহেতু লিমিটটা এক্সিস্ট হয় নাই, বলছিলাম লিমিট, এই যে এখানে ডান সাইডে লিখে দিছি, লিমিট যদি এক্সিস্ট করে তাহলে অ্যানালাইটিক, করে নাই অ্যানালাইটিক না। দুইটারই এক্সিস্ট করতে হবে, যেহেতু করে নাই, সুতরাং এইটা আমরা লিখছি, দেখেন এই যে px আর qx আর নট অ্যানালাইটিক এট x = 0 তে, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা পয়েন্ট অ্যানালাইটিক না হয়, তাহলে সেই পয়েন্ট আমরা কি বলি? সিঙ্গুলার পয়েন্ট বলি। দেখেন এই যে বলছিলাম ডেফিনিশনে যান, যদি অ্যানালাইটিক হয় তখন ওটা তো আমরা বলবো অর্ডিনারি পয়েন্ট। যদি এই যে এখানে না, সরি এই যে এখানে, এছাড়া যদি না হয়, এই যে আদারওয়াইজ ইটস কল্ড আ সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমরা কি পেলাম? 0টা একটা কি হবে? সিঙ্গুলার পয়েন্ট হবে। এখন যেহেতু সিঙ্গুলার পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এই সিঙ্গুলার পয়েন্টটা কি রেগুলার না ইরেগুলার? এটা আমার বের করার শখ জাগতে পারে না? যে কারণ সিঙ্গুলার পয়েন্ট আবার দুই ধরনের, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর একটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই যে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিনা রেগুলার, সেটা বের করতে গেলে আমাকে আবার কি করতে হবে? এই যে এখানে আবার সেটা আমাকে এই যে px এর সাথে x - x0, qx এর সাথে x - x0 হোল স্কয়ার, এটা গুণ করে দিতে দেখতে হবে অ্যানালাইটিক কিনা। তাহলে আবার দেখতে চাই, এবার দেখেন px এর সাথে আমাদের এটা গুণ করতে হবে, আর x - x0, x0 মানে কি এখানে 0, কারণ 0 পয়েন্টে বের করতে বলছে, আর এখানে এইটা আমরা সেটা করলাম, গুণ করলাম। এখন যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই x কে আমি এই যে 1 এর সাথে গুণ করব, এই x কে এটার সাথে গুণ করলে থাকবে x + 1। দেখি তো ঠিক আছে কিনা? ওকে, এরপরেরটা এরকম পাই। এবার যদি x এর মান 0 বসাই, কোনো ধরনের সমস্যা নাই, লিমিট পাবো 7/2। আবার সিমিলারলি এটার ক্ষেত্রে এরকম পাচ্ছি -3/2। তাহলে দুইটার লিমিট এক্সিস্ট করলো। যদি লিমিট এক্সিস্ট করে যায় তখন বলছি এটা অ্যানালাইটিক হবে। তাহলে দেখেন আমি এই যে px এর সাথে এটা যোগ গুণ করলাম, মানে x - 0, আর qx এর সাথে এটা গুণ করার ফলে আমরা পাইলাম তারা অ্যানালাইটিক। কোন পয়েন্টে? x = 0 পয়েন্টে। এই কারণে এটা সিঙ্গুলার পয়েন্ট, কিন্তু এই ধরনের সিঙ্গুলার পয়েন্টকে বলা হবে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। দেখে তো বুঝতে পারছি কিনা? আর যদি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পেয়ে যাই, এখন যদি মনে করেন, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিল না 2x² এরকম এরকম আছে। এখন যদি বলতো এটাকে সলভ করতে, সাপোজ এটাকে কি করতে বলছে, কথাটা বুঝেন। সাপোজ এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো সলভ করতে। এখন আমরা দেখলাম x = 0 পয়েন্টে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেটা একটা কি পাইলাম? রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পাইলে, এই যে আমি এখানে শর্টকাট লিখে দিছিলাম, যদি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পান, দেখেন এই যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যদি পাই, তখন আমরা ফ্রোবিনিয়াস মেথডে কাজ করতে পারবো। আর রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হলে আমরা কি বলছিলাম? সিঙ্গুলার পয়েন্ট হলেই এই যে এইটা ধরে আমরা কাজ করব। এই কারণে দেখবেন ফ্রোবিনিয়াস মেথড করতে গেলে, ফ্রোবিনিয়াস মেথডে প্রথমে একটা কাজ করছে, সেটা হচ্ছে এইটাকে একটা সলিউশন হিসেবে ঘোষণা করছে। এখন কেন করছে এটা বলতে পারতেন না? এই কারণে যে আমরা পাওয়ার সিরিজ দিয়ে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চাই, দুইটা নিয়ম। সিঙ্গুলার পয়েন্ট পাইলে এভাবে আমরা সলভ করব, মানে এটাকে একটা সলিউশন ধরে নিব। আর যদি অর্ডিনারি পয়েন্ট হইতো তখন আমরা এভাবে ধরে নিব।
দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে এটা একটা সলিউশন হতে পারে। এরপরে বিভিন্ন মেথডে ওই যে আমরা এরপরে কাজ করতে থাকি, যেহেতু এটা একটা সলিউশন, তার মানে ওই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সলিউশন যে কোনো সলিউশন মানে কি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তারপর আমরা একবার ডেরিভেটিভ করতাম, দুইবার ডেরিভেটিভ করতাম ওখানে, তারপর ওখানে বসাই দিতাম। তো এখন আমাদের ওইটা আর লাগবে না, যেহেতু আমাদের এমসিকিউ এতটুকু জানলে আমাদের এমসিকিউটা কভার হয়ে যাবে। কোনো প্রশ্ন? এই পর্যন্তই। তো আমরা এই পর্যন্ত পড়বো, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী দিন আমি একটু একটু আলোচনা করে দিতে চাই, সেটা আমি পরবর্তী ব্যাপারটা যেটা বলতে চাই, সবাইকে বলি যে ওইটুখানে আমরা নাম দিব হচ্ছে স্পেশাল ফাংশন। স্পেশাল ফাংশন বাকি যতটুকু সিলেবাস আছে আমাদের যেহেতু কমপ্লেক্স শেষ, আমাদের যেহেতু ওডি ওডি পার্টটা শেষ, এটা মনে করেন একটা স্পেশাল ফাংশন হিসাবে। তো স্পেশাল ফাংশনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার গামা এন্ড বিটা ফাংশন আছে, জি এ গামা এন্ড বিটা ফাংশন, এটা আছে। তো এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই এটা করে ফেলবো। আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে বেসেল ফাংশন যা আছে, বেসেল ফাংশন। তো দেখেন আপনার আমাদের প্লে লিস্টে এই যে বেসেল ফাংশনের ডিটেলস ব্যাপার আছে। আবার বলছি, এটা ডিটেলস শুধু বেসেল ফাংশনেরই আছে, আর যে ফাংশনগুলো আছে তাদের তো আমরা করা নেই। কিন্তু বেসেল ফাংশন যদি ডিটেলস জানতে চান তখন আমাদের প্লে লিস্টে স্পেশাল ফাংশন নামে একটা প্লে লিস্ট আছে আমাদের জানা মতে। আমার জানা মতে প্লে লিস্টগুলো ঘাটলে আপনি দেখতে পারবেন, সেখানে বিস্তারিত জানতে পারবেন। বাট আমাদের যেহেতু বিস্তারিত দরকার নেই, আমাদের আসলে এমসিকিউ দরকার, এই কারণে আমি বেসেল ফাংশনটা কিন্তু আপনাকে করাই দেব না। আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেসেল ফাংশনই একমাত্র আমি বাদ দিচ্ছি এই কারণে, মানে আমি যেটা বলতে চাই আপনি একটু শুনেন। বাদ দেওয়া না, আসলে আমি শুধুমাত্র লিখে দিলে কিরকম লাগে, এই কারণে আমি আপনাকে যেটা শিখাতে চাই আমি একটু বলে দিতে চাই। দেখবেন আপনি অবশ্যই সবার কাছে তিতাস বই থাকার কথা, এখন বেসেল ফাংশন ওগুলা থেকে একটা আসবে, শুধু শুধু আপনি মুখস্থ করে। আমি আমার যে পরামর্শ থাকবে, একটা বা দুইটা আসলে সর্বোচ্চ এমসিকিউ, আমার পরামর্শ থাকবে হচ্ছে আপনার অধিকাংশ অনেক কিছু কিন্তু মুখস্থ রাখতে হবে, সূত্র এইগুলা সেইগুলা। আমি বলবো এই যে বেসেল ফাংশন এইগুলা হচ্ছে একটু মানে মুখস্থ রাখাটা একটু কঠিন হয়ে পড়ে আমাদের জন্য, তাই না? এই কারণে আমি আপনাকে যে পরামর্শটা দিতে চাই, আমারটা মানেন কি মানেন নাই সেটা আলাদা ব্যাপার। আমি বলতে চাচ্ছি আপনি যদি চান চাইলে এটা কি স্কিপ করতে পারেন, এটা আপনার জন্য বলছি। কিন্তু কেউ যদি চায় না ভালো করে আমরা শিখতে চাই, তখন আমার প্লে লিস্টটা একটু দেখবে, তখন ওটা ফিল করতে পারবে। বাট আমি এটাকে আর করাচ্ছি না। কেন করাচ্ছি না? আপনি এখান থেকে এই টেকনিকটা গ্রহণ করবেন। কি টেকনিক? বিগত সালে বিসিএস কোশ্চেনে যা আসছে, আপনি ধরেন ইসে যাবেন, আমি একটু বলে দিচ্ছি, আমি বইটা ঘেটে বলে দিই। বেসেল ফাংশন আছে হচ্ছে আপনার, তবে বইগুলো সুন্দর না, 501 পেজ আছে। আমার কাছে যে বইটা আছে সেটার 501 পেজ আছে। ধরেন এখানে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন সূত্র দেওয়া আছে, রেকারেন্স ফর্মুলা, যে একটা বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কিরকম হয়। এই যে এটাকে বলা হয় বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার হচ্ছে আপনার 2, এরকম করে সুন্দর করে এরকম, যে এটা একটা একটা ব্যাপার আছে, এরকম আছে। এটা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা বলবো হচ্ছে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n, এখানে n আছে দেখা। তো এরকম কিছু কিছু জিনিস আছে, ওইগুলো একটু পড়ে নেবেন, যে আসলে জাস্ট একবার করে দেখবেন। আমি বলবো যে এটাকে আপনি পড়তে যায় যেন সবকিছু আপনি ভুলে না যান, এই কথাটা বলছি। তাহলে কি করবেন? তিতাস বইতে, আমি তিতাসই বলছি, প্রথমে তিতাস বইতে যাবেন, যাওয়ার পরে ওখানে বোল্ড হরফে যা যা লেখা আছে, বোল্ড হরফ, আবার বলছি বোল্ড, বোল্ড হরফে যেই লাইনটুকু লেখা আছে এমসিকিউতে আসার মতো সেইটুকু পড়বেন, আর কিছু পড়বেন না। এগুলার প্রমাণ এখন শিখতে হবে না। আর যদি ডিটেইলস শিখতে চান তাহলে আমাদের প্লে লিস্টে যাবেন, এটা তো বলেই দিলাম। এরকম করে প্রত্যেকটা ভেসেল না, শুধুমাত্র আরো যা আছে, ল্যাগের বহুপদী আছে, তারপর আরো যারা আছে, হারমাইট আছে, ওগুলার প্রত্যেকটার কি বলছি বোল্ড হরফ যা দেখবেন। তার মানে তিতাসের, এখন আমি আসলে নাম উল্লেখ করে দিচ্ছি, তিতাসের আমি হলে ওইটাই লিখে দিতাম, বোল্ড অক্ষরে যা লেখা আছে ওইগুলা দেখবেন শুধু। তবে আমি বলবো এটাকে চাইলে স্কিপ করবেন, দুইটা এমসিকিউর জন্য সব ভুলেন না। আর এই যে গামা বিটা ফাংশন, এটাকে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করব, পরবর্তী ক্লাসে আমরা করে ফেলবো। তো আমরা এমসিকিউ গুলো আপনাকে দিয়ে দিব, এমসিকিউ আমি দিয়ে দিব, যদি কারো সমস্যা থাকে তখন বলবেন, তারপর ভিডিও করবো। এছাড়া এমসিকিউ নিজেরা প্র্যাকটিস করবেন এখন, কারণ এই যে বেসিক পড়লাম এটা দিয়ে পারেন কিনা এটা আমি একটু দেখতে চাই। ওকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।